শিক্ষার্থী আইনজীবীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বেলা 2:30টার দিকে আইন মন্ত্রণালয়ের সূত্রে এই কথা জানা গেছে। ভারপ্রাপ্ত বিচারপতি হতে পারেন আশফাকুল ইসলাম। এর আগে সকালে সুপ্রিম কোর্টে ফুল কোর্ট মিটিং ডাকার পর স্থগিত করেন সদ্য পদত্যাগকারী প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এরপর তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থী ও আইনজীবীরা। আপিল বিভাগ ও হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতির পদত্যাগের দাবিও তাদের। গত বছরের 26 সেপ্টেম্বর দেশের 24তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন বিচারপতি ওবায়দুল হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে 1986 সালে আইনজীবী হিসেবে জেলা বার কমিটিতে যোগদান করেন তিনি। 2012 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর একজন সদস্য হিসেবে যোগ দেন। 2012 সালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন তিনি। 2020 সালের 3 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি হিসেবে যোগ দেন ওবায়দুল হাসান। গণ আন্দোলন দমনে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত দায়ের হওয়া সব ফৌজদারি মামলা 3 কার্যদিবসের মধ্যে প্রত্যাহারের নির্দেশ উপদেষ্টা আসিফ নজরুলের। শনিবার সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রণালয়ের কক্ষে এক মত বিনিময় সভায় সিদ্ধান্ত দেন। সভায় আরও সিদ্ধান্ত হয়, শিশু কিশোর উন্নয়ন কেন্দ্রে যেসব শিশু কিশোর মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটক রয়েছে তাদের আগামী 3 কর্মদিবসের মধ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলন দমন করার জন্য যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ব্যবস্থা করা হবে। আইন ও বিচার বিভাগের 16430 নম্বরে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ভিকটিম সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হবে এবং সন্ত্রাস দমন আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহার করার ব্যবস্থা করা হবে। কোটা আন্দোলনে প্রাণ দেওয়া আবু সাঈদের বাড়িতে গেলেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তার কবর জিয়ারতের পর সমবেদনা জানান স্বজনদের। বলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আবু সাঈদ সবার ঘরের সন্তান। যে স্বপ্ন নিয়ে তিনি জীবন দিয়েছেন তা বাস্তবায়ন করা হবে। পীরগঞ্জের বাবনপুরে আবু সাঈদের বাড়ি। শনিবার বেলা 11টার দিকে সেখানে যান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে ছিলেন তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় নিহত সাঈদের কবর জিয়ারত করেন তিনি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন নীরবে। পরে যান সাঈদের স্বজনদের কাছে, দেন তার পরিবারের পাশে থাকার আশ্বাস। এ সময় ডক্টর ইউনূস বলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পরিবারের সন্তান আবু সাঈদ। এছাড়া বিশৃঙ্খলা ও ধর্ম নিয়ে বাড়াবাড়ি বন্ধের আহ্বানও জানান তিনি। হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাঈদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান। আরো বলেন, আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশকে রক্ষা করতে হবে আবু সাঈদেরই, তাই পাশে থাকতে হবে তার পরিবারের। আবু সাঈদের মা সবার মা এবং সবার মা আবু সাঈদের মা। কাজে তাকে রক্ষা করতে হবে, তাদের বোনদের রক্ষা করতে হবে, তাদের ছেলে ভাইদের রক্ষা করতে হবে। সবাই মিলে করে, এটা এক বাংলাদেশ, দুই বাংলাদেশ নেই, এটা আবু সাঈদের বাংলাদেশ। পরিবারের পক্ষ থেকে সাঈদকে বীরের মর্যাদা দেওয়ার পাশাপাশি দোষীদের শাস্তির দাবি জানানো হয়। 16 জুলাই কোটা আন্দোলনে বিক্ষোভের সময় সংঘর্ষে গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী আবু সাঈদ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বর্তমান পরিস্থিতিতে দেশবাসীর মধ্যে একতা রক্ষা করাই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রংপুর সার্কিট হাউসে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তরুণ সম্প্রদায় তার যে সৃজনশীলতা, তার যে উদ্যম অন্য জাতির তুলনায় অনেক অনেক বেশি। একতা, নিজেদের মধ্যে একতা, এটি বড় চ্যালেঞ্জ। একতা হলে সবকিছু সম্ভব। আজও বিভিন্ন থানায় কাজে যোগ দেন পুলিশ সদস্যরা। সীমিত পরিসরে দাপ্তরিক কাজ শুরু হলেও এখনো রাস্তায় তাদের দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে না। বরিশালে 6 দিন পর 14টি থানায় সীমিত পরিসরে শুরু হয়েছে পুলিশের দাপ্তরিক কার্যক্রম, তবে কোনো টহল পুলিশকে দেখা যায়নি। এদিকে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রত্যেক থানায় মোতায়েন আছে সেনা সদস্য।
গাজীপুর মেট্রোপলিটনের 8টি থানার মধ্যে 7টির কার্যক্রম শুরু হয়েছে। লক্ষ্মীপুরে 6টি থানার মধ্যে সদর, চন্দ্রগঞ্জ ও রামগতি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। ফরিদপুর ও খাগড়াছড়ির থানাগুলোতে সীমিত আকারে কার্যক্রম শুরু হয়েছে। এদিকে ঝিনাইদহ ও চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী থানাগুলোয় বিজিবির সহায়তায় সীমিত পরিসরে শুরু হয়েছে কাজ। সেবা দিতে আসে, আমরা তাকে ফিরিয়ে নিয়ে আমরা তাকে সেবা দিয়ে থাকি, সে যে ধরনের সেবাই হোক। আর আমাদের কার্যক্রম আমাদের 149 জন সে আমাদের যে হাই অফিসার ফোর্স সবাই আমাদের থানায় আছে, হাজির আছে। আমরা কোনো সমস্যা হলে সেনাবাহিনীর সহায়তায় সেগুলো সমাধান করার চেষ্টা করি। আজকে 3টি থানায় কার্যক্রম শুরু হলো, আর পরবর্তীতে পর্যায়ক্রমে আরও 3টি থানার কার্যক্রম শুরু হবে। আপনারা দেখেছেন যে এখানে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অন্যান্য ছাত্র জনতা যারা আছেন এবং অন্যান্য নেতৃবৃন্দ সকলের সহযোগিতায় আমরা আজকে লক্ষ্মীপুর সদর থানা আবার নতুন রূপে কার্যক্রম শুরু করলাম। এ বিষয়ে বরিশাল থেকে আরো জানাচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। বরিশালের থানাগুলোতে পুলিশি কার্যক্রম ফিরিয়ে আনতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা সকাল থেকেই দেখছি যে থানাগুলোর যারা অফিসিয়াল যে কাজগুলো হয়ে থাকে সেগুলো ইতিমধ্যে শুরু হয়েছে এবং পুলিশের কাজে সহায়তার জন্য, নিরাপত্তার জন্য, সার্বিক ব্যবস্থাপনার জন্য এখানে সেনাবাহিনীর প্রত্যেকটি থানায় এক সেকশন করে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আমি এখন দাঁড়িয়েছি বরিশালের কোতোয়ালি থানায়। দেখুন, কোতোয়ালি থানার প্রবেশদ্বারেই রয়েছে সেনাবাহিনীর একটি ট্রুপস। তো সেখানে যারা বাইরে থেকে নালিশ জানাতে আসছেন, কথা বলতে আসছেন, তারা ইজিলি এখানে আসছেন। আমরা ভিতরে গিয়ে দেখেছি সমস্ত টেবিলে ফাইল কার্যক্রম যা আছে সেটি হচ্ছে, মামলা দায়ের হচ্ছে। আর যেটি বলা হচ্ছে যে আনুষঙ্গিক যে টহল, সেই টহলটুকু এখন পর্যন্ত শুরু হয়নি। তো পুলিশের টহল শুরু হবে। তারা জানিয়েছেন যে একটু পরিস্থিতি স্বাভাবিকের দিকে গেলেই শুরু হবে। তারা যেটি বলেছেন যে 149 জনের এই কোতোয়ালি থানায় যে জনবল রয়েছে, সেই 149 জনের জনবল তারা প্রত্যেকে তৈরি আছেন, তাদের রোল কল হয়েছে যথারীতি। তো এখন যে পরিমাণ কাজ চলছে সেটি আসলে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা এখানে টোটাল গাইড করে চলেছেন। আর বরিশালের এই কোতোয়ালি মডেল থানা, এরপর এয়ারপোর্ট থানা, কাউনিয়া থানা, বন্দর থানা, এই 4টি থানা হলো মেট্রোপলিটনভুক্ত থানা। এখানে কার্যক্রম উন্নতির ভাষায় অনেকটা স্বাভাবিক রয়েছে, কিন্তু টহলে কোথাও কোনো পুলিশ নেই। এছাড়া যেটি রয়েছে বরিশালে অপর যে 10টি থানা রয়েছে, এই 10টি থানা এলাকায়ও প্রত্যেকটি থানায় এক সেকশন করে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে চট্টগ্রামের কোতোয়ালি থানার কার্যক্রম ফিরিয়ে আনতে ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজে যোগ দিয়েছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও পুলিশ সদস্যরা। সকালে তারা থানার বিভিন্ন কক্ষ থেকে হামলায় নষ্ট হওয়া ও পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ সরানোর কাজে নামেন। থানা পাহারায় আছে সেনাবাহিনী ও আনসার সদস্যরা। 4 দিন আগে নগরীর কোতোয়ালি থানা ছাড়াও আরো 10টি থানায় নাশকতা চালায় দুর্বৃত্তরা। এরই মাঝে একাধিক থানায় সীমিত পরিসরে শুরু হয়েছে পুলিশি সেবা। এটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা অতি দ্রুত এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে জনগণকে যাতে দ্রুত পুলিশি কার্যক্রম বা পুলিশি সেবা দিতে পারি সে চেষ্টা চালিয়ে যাচ্ছি। রাজশাহীতে লুট হওয়া মালামাল উদ্ধারে শিক্ষার্থীদের সাথে নিয়ে মাঠে নেমেছে সেনাবাহিনী। এর মধ্যে উদ্ধার হয়েছে 30 ভাগ মালামাল। সকালে নগরীর বুলনপুর এলাকায় মাইক নিয়ে লুট হওয়া মালামাল ফেরত দেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। ডাকে সাড়া দিয়ে অনেকে মালামাল ফেরত দেন। একজন ম্যাজিস্ট্রেট সেগুলো তালিকাভুক্ত করছেন। উদ্ধার হওয়া মালামাল বিভিন্ন প্রতিষ্ঠানে আর অস্ত্র মহানগর পুলিশের কাছে ফেরতের ব্যবস্থা করছে সেনাবাহিনী। রেড ক্রিসেন্ট সহ কয়েকটি সংগঠন এ কাজে সহযোগিতা করছে। ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট সাহেব আছেন, এখানে আনসার বাহিনী আছে, এখানে বাংলাদেশ সেনাবাহিনী আছে, এখানে স্টুডেন্টরা আছে। তো সম্মিলিত প্রচেষ্টায় বিভিন্ন জায়গায় গ্রুপ করে কালেক্ট করা হচ্ছে।
এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, শিক্ষার্থীদের সাথে নিয়ে সেনাবাহিনী মালামাল উদ্ধারে, লুট হওয়া মালামাল উদ্ধারে মাঠে নেমেছেন, আরো বেশ কয়েকটি সংগঠনও সহযোগিতা করছেন। তো বিস্তারিত জানতে চাই এই কার্যক্রম সম্পর্কে। দেখুন, আজকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে অর্থাৎ সেনাবাহিনীর নেতৃত্বে বিভিন্ন সংগঠন, রেড ক্রিসেন্ট থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সেই সাথে বৈষম্য বিরোধী শিক্ষার্থী যারা ছিলেন, যে আন্দোলনে যারা ছিলেন, সেই সমস্ত শিক্ষার্থীরাও কিন্তু অংশ নিয়েছেন। বিশেষ করে 5 তারিখে অভ্যর্থনের পরে কিন্তু আমরা দেখি যে বিভিন্ন প্রতিষ্ঠানে যে অগ্নিসংযোগ এবং লুটপাটের মতো ঘটনা ঘটেছে। সেইখান থেকে বিশেষ করে এখানে রাজশাহীতে যে স্টেশন পুলিশের যে থানাগুলো ছিল, প্রত্যেকটি থানায় লুটপাট হয়েছে। সেই সাথে নগর ভবনে লুটপাট হয়েছে, আইটি ভবন ছিল, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে লুটপাটের মতো ঘটনা ঘটেছে। এবং এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সেখানেও কিন্তু একই ঘটনাই ঘটেছে। যার ফলে এখন সেনাবাহিনীর নেতৃত্বে বিভিন্ন পাড়া মহল্লায় কিন্তু মাইকিং করা হচ্ছে। অনেকেই স্বেচ্ছায় কিন্তু যারা এই পণ্যগুলো নিয়ে গেছিলেন, চেয়ার টেবিল থেকে যে আসবাবপত্র রয়েছে নিয়ে গেছিলেন, সেগুলো তারা ফেরত দিচ্ছেন। এবং সেনাবাহিনী সহ যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে নক করে দেখছেন যে আসলে যে প্রতিষ্ঠানগুলোর আশেপাশে যে পাড়া বা মহল্লা রয়েছে, সেগুলোতে যে স্থানীয়রা যে জিনিসগুলো নিয়ে গেছিলেন সেগুলো তাদের কাছ থেকে ফেরত নেওয়া হচ্ছে। অনেকে স্বেচ্ছায় দিচ্ছেন, অনেকের কাছ থেকে সেগুলো কিন্তু উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। এবং সেনাবাহিনী যে বিষয়টি বলছিলেন যে তাদের এই অভিযান সেটি অব্যাহত রয়েছে এবং এটি সমান প্রক্রিয়া, এবং তারা যতসম্ভব চেষ্টা করবেন যতটুকু সম্ভব হয়ে থাকে যে মালামালগুলো লুট হয়ে গেছিল রিকভারি করার জন্য। এবং সেতে যারা রয়েছেন সেই সাথে কিন্তু সেনাবাহিনী থেকে আহ্বান করা হচ্ছিল যে যারা এগুলো নিয়ে গেছিলেন, অতি উৎসাহী হয়ে নিয়ে গেছিলেন, তারা এগুলো ফেরত দিয়ে দেয়, কারণ এগুলো সব রাষ্ট্রীয় সম্পদ এবং রাষ্ট্রের কাছে জন্য তারা ফেরত দিয়ে দেয়। এই ধরনের আহ্বানও কিন্তু বারবার জানানো হচ্ছিল। অপরদিকে যদি বলা হয়ে থাকে যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন তারা নিয়ন্ত্রণে কাজ করছেন। বিশেষ করে পুলিশ স্টেশনের কথা যদি বলা হয়ে থাকে, প্রত্যেকটি থানাতেই কিন্তু এখন সেনাবাহিনীর অবস্থান দেখছি এবং সাদা পোশাকে কিছু পুলিশ সদস্য কিন্তু আসছেন। তো সার্বিকভাবে বলা যেতে পারে যে একদিকে যখন রাষ্ট্র মেরামতের কাজ করছেন সেনাবাহিনী, অপরদিকে আইন শৃঙ্খলা রক্ষার কাজও কিন্তু দায়িত্ব পালনে সহায়তা করছেন সেনাবাহিনী। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বলছেন যে তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। লালমনিরহাটে সংখ্যালঘুর উপর কোনো হামলা হয়নি, এটি একটি গুজব, একথা জানিয়েছেন বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর AFM জুলকারনাইন। দুপুরে লালমনিরহাটের হাতিবান্ধা থানা হলরুমে সাংবাদিকদের সংবাদ সম্মেলনে তিনি কাউকে আতঙ্কিত না হতে আহ্বান জানান। সবাইকে আশ্বস্ত করে বলেন কারো উপর কোনো হামলা হবে না। সবাইকে নিজ অবস্থানে থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ রাখার আহ্বান জানান। দেশকে অস্থিতিশীল করতে একটি মহল সীমান্ত এলাকা নিয়ে গুজব ছড়াচ্ছে বলে জানান তিনি। আপনারা দেখছেন সমগ্র বাংলাদেশ। সম্পূর্ণ অটোমেটেড মেশিনে তৈরি সাপোর্ট ফাইবার গ্লাস শীট, ব্যবসা এবার হবেই হিট। জামালপুর জেলা কারাগারে বন্দীদের নিজেদের মধ্যে সংঘর্ষে আহত আরেক বন্দী মারা গেছে। এ নিয়ে নিহত হলেন 7 জন বন্দী। এর আগে বৃহস্পতিবার দুপুরে কারাগারের ভেতরে বন্দীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় তারা কারাগার থেকে বের হওয়ার চেষ্টা করে এবং আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি করে কারারক্ষীরা। পরে বিক্ষুব্ধ বন্দীরা কারাগারের ভেতরে দুটি ভবন, জেলারের কক্ষ ও প্রধান গেটের ভেতরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে জেলার ও 23 কারারক্ষী সহ অন্তত 4 বন্দী আহত হয়। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাজার তদারকি, ট্রাফিক নিয়ন্ত্রণ ও রাস্তা পরিষ্কার সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে বরিশাল নগরীর পোর্ট রোড পাইকারি মৎস্য বাজার পরিদর্শন করেন তারা। পরে তারা ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন। এ সময় কেউ যাতে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়াতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। পাবনায় সকালে বিভিন্ন কাঁচা বাজার পরিদর্শন করেন সাধারণ শিক্ষার্থীরা। দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ ও ব্যবসায়ীদের সাথে কথা বলেন তারা। এছাড়া পটুয়াখালী ও নাটোরে পণ্যের গুণগত মান যাচাইয়ের পাশাপাশি বাজার দর তদারকি করেন শিক্ষার্থীরা। লক্ষ্মীপুরে 5টি উপজেলায় সড়কে দায়িত্ব পালন এবং মুন্সিগঞ্জে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত থানা ও পৌরসভা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন তারা। শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে বদলে যাচ্ছে শহরের সড়ক সহ শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল। সকালে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের জিরানিতে সড়ক বিভাজকের গ্রাফিতি অঙ্কন সহ দেয়াল লিখন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
সাভারের বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সহ আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেয়। এ সময় সড়ক বিভাজকে থাকা পোস্টার পরিষ্কার করে সৌন্দর্য বর্ধনে কাজ করে তারা। শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় সেজে উঠেছে খাগড়াছড়ি পৌর শহর। সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরে মুক্তমঞ্চ, আদালত সড়কের বিভিন্ন দেয়ালে গ্রাফিতি অঙ্কন করে। দেয়াল লিখনে কোটা সংস্কার আন্দোলনের নানা স্লোগান সহ বিভিন্ন দিক তুলে ধরা হয়। গাজীপুরে শতভাগ উৎপাদনে ফিরেছে সব তৈরি পোশাক কারখানা। সকাল থেকে পুরো দমে কাজ শুরু হয় খুশি শ্রমিকরা। মালিকপক্ষ বলছেন, সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে পোশাক শিল্পের ক্ষতি পুষিয়ে নিতে চান তারা। কারখানাগুলোর নিরাপত্তায় রয়েছে সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ নিরাপত্তা বাহিনী। গাজীপুরে তৈরি পোশাক সহ বিভিন্ন কারখানায় চলছে শতভাগ উৎপাদন। বিভিন্ন ইউনিটে সব নারী পুরুষ শ্রমিক কাজে যোগ দিয়েছেন। অস্থিতিশীল পরিস্থিতিতে উৎপাদনে বিঘ্ন হলেও এখন ঘুরে দাঁড়াতে চায় এখানের পোশাক শিল্প। কাজে ফিরে শ্রমিকরাও খুশি। অনিরাপত্তা নাই, আমরা নিরাপত্তাভাবে কাজ করতে পারতেছি। দেশ পরিপূর্ণ আছে, এতে আমরা সবাই খুশি। দেশ ভালো, আমরাও ভালো। মালিকদের জন্য ভালো, সবার জন্য ভালো, সেনাবাহিনী নামার জন্য সবাই ভালো, আমরা সবাই খুশি আছি। কারখানাগুলোর নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। নিরাপত্তা টহল রয়েছে গাজীপুর, আশুলিয়া সহ পুরো শিল্পাঞ্চলে। কারখানা মালিকরা বলছেন, গাজীপুর সহ অন্যান্য শিল্প এলাকাতেও শতভাগ কারখানা চালু হয়েছে। শ্রমিকদের উপস্থিতিও প্রায় শতভাগ। আমাদের 100% কারখানা আজকে আমাদের জানা মতে, বিজিএমইর তথ্য মতে চলছে এবং এখানে 98%-এর বেশি পিপল প্রেজেন্ট আছে। কাজেই যে শঙ্কা ভীতি ছিল আমাদের ফ্যাক্টরিগুলোর মধ্যে, সেগুলো কেটে গেছে। এই জয়েন্ট টাস্কফোর্স আসার পরে তারা প্রতিদিন বিভিন্ন সময়ে টহল দিবে। নতুন সরকারের সহায়তায় দেশের পোশাক রপ্তানি খাতকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানান মালিকরা। অনেক কিছু আমরা ফেস করেছি, বাট আমরা এতটুকু বলতে চাই যে আমাদের শ্রমিক ভাইরা, আমাদের মালিকরা, আমরা সারা জীবন এই দেশের জন্য কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও করব এবং আপনাদের সহায়তায়, আমাদের নতুন সরকারের সহায়তায় আমাদের ইচ্ছা গার্মেন্টসকে আমাদের এক্সপোর্টটাকে আমরা নাম্বার 1-এ নিয়ে আসবো ইনশাআল্লাহ। শিল্প পুলিশ জানিয়েছে, গাজীপুরে 2000-এর বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করছেন অন্তত 22 লাখ শ্রমিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের শেরাপুর ভান্ডার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রায়হান আলী শেরপুর ভান্ডারের রাজিবুল হকের ছেলে। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত 12টার দিকে এক ব্যক্তিকে অন্ধকারে ঘোরাঘুরি করতে দেখে ডাকাত সন্দেহে স্থানীয়রা মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কয়েকদিন আগে এক বাড়িতে ডাকাতির ঘটনার জেরে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছিল বলে জানিয়েছে পুলিশ। নড়াইলে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে নড়াইলে সকাল 10টায় জেলা প্রশাসন, এস.এম. সুলতান ফাউন্ডেশন, এস.এম. সুলতান সংগ্রহশালা, এস.এম. সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয় সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শিল্পীরা সমাধিতে শ্রদ্ধা জানায়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত হোসেন ও এস.এম. সুলতান সংগ্রহশালার কিউরেটর তদ্রা মুখার্জি উপস্থিত ছিলেন। 1924 সালের আজকের দিনে নড়াইলের মাছিমদিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। ধন্যবাদ সবাই।